নমস্কার সবাইকে। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন মানে WBSSC-র গ্রুপ সি, গ্রুপ ডির যে ম্যাথামেটিক্সের সিরিজ আমরা শুরু করেছিলাম তার এটা 29 নম্বর সেট ম্যাথ। এই পরীক্ষা বলে নয়, যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ম্যাথামেটিক্স বা গণিত, এবং এটা অনেক পরীক্ষার্থীর কাছে একটু ভীতি বা উদ্বেগের কারণ, অনেকের কাছেই। শুধুমাত্র ম্যাথামেটিক্স বেশি থাকার জন্য অনেকে অনেক পরীক্ষা এড়িয়েও যান। তো চিন্তার কোনো কারণ নেই। আমাদের এই যে আজকের ভিডিওটা, বাকি 28টা ভিডিও যারা দেখেছে, আজকের ভিডিওটা সাজানো হয়েছে বিশেষ করে সেই জিনিসের ভীতিটাকে দূর করার জন্য, যাতে করে আমরা 10টা করে অঙ্ক নিচ্ছিলাম। কতগুলো করে? 10টা করে। 10টা করে অঙ্কগুলো নেওয়ার কারণ যে বেশিক্ষণ যেন কাউকে এনগেজ থাকতে না হয়, অল্প সময়ের মধ্যে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ডেলি ডেলি আমরা বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিসটাও করতে পারবো। তো সেই কথা ভেবেই আমাদের এই সিরিজটা শুরু করা। 28টা সিরিজ, 28টা সেট অলরেডি আমাদের হয়ে গেছে 10টা করে অঙ্ক নিয়ে। এটা 29 নম্বর সেট। এখানে বেসিক লেভেল থেকে শুরু করে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সহজ পদ্ধতিতে, কোথাও শর্টকাট ব্যবহার করে, কোথাও বেসিক কনসেপ্ট ব্যবহার করে সমাধান করা হয়েছে। যদি গতবারের পরীক্ষাও আমরা দেখি, বড় অংশ একটা ম্যাচ। এখন এবারেও বলে দিয়েছে চেঞ্জ হয়েছে, 15 থেকে 20 হয়েছে। তো 20 নম্বর মানে 1/3, 33%। এটা খুব গুরুত্বপূর্ণ, মানে 33 অ্যান্ড 1/3%। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো খুব সহজ এবং দ্রুত টেকনিক ব্যবহার করে কিভাবে আমরা ফুল নম্বর পেতে পারি, তার জন্য আমরা এই সিরিজ শুরু করেছি। আজকের সেটেও আমরা অন্যান্য সেটের মতো 10খানা অঙ্ক নিয়ে নিয়েছি, বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্ক থেকেই কালেক্ট করা, এবং গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক যারা অনেকদিন পড়াশোনার বাইরে ছিলেন বা অঙ্কে কিছুটা দুর্বল বলে মনে হচ্ছে তাদের জন্য খুব সহায়ক হবে। কারণ এই ভিডিওগুলোকে খুব ধীরে ধীরে বলার চেষ্টা করেছি, খুব স্পিডে নয়, এবং সেই জন্য 10টা করে অঙ্ক নিয়েছি। 30, 40, 50টা অঙ্ক নিলে অনেকেরই ধৈর্য থাকে না। তো সবাইকে বলবো যে আমাদের প্লেলিস্ট থেকে গিয়ে বাকি যে 28টা ভিডিও আছে সেইগুলোকে দেখতে, বারবার রিপিট করতে, রিপিট করলে তবেই এই প্র্যাকটিসটা হবে। আমি 29 নম্বর ভিডিও দেখছি মানে আমার 1 থেকে 28 দেখার দরকার নেই, এটা কিন্তু নয়। আমাদের কিন্তু দেখতে হবে। সেই রিপিটেশনটা বারবার হলে যাদের প্রয়োজন হবে স্লো করে দেখতে হবে, যাদের প্রয়োজন হবে ফাস্ট করে নিতে হবে স্পিড। যদি কারোর এরকম মনে হয় বুঝতে পারছি না, তাহলে সেটা ব্যাকে গিয়ে আবার দেখতে হবে। ব্যাক করে যাব, একটুখানি পিছিয়ে যাব, দিয়ে আবার দেখব, অথবা স্ক্রিনশট নিয়ে নেবো, সেই এটাকে ট্রাই করব, দেখছি হচ্ছে কিনা। যদি হয়ে যায় ওয়েল এন্ড গুড, আমরা মিলিয়ে নেবো। যদি না হয় তখন আমরা অবশ্যই ভিডিওটাকে চালু করে দেখে নেবো যে কি পদ্ধতিতে করা হচ্ছে। তো ঠিক আছে, আজকের ক্লাস আমরা শুরু করি। চলে যাচ্ছি প্রথম অঙ্কে। 841/2025-এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? এই অঙ্কগুলো আমরা দেখে অনেকটা উত্তর করতে পারি। কিরকম? আর সঠিক পদ্ধতি আমি খুব ধীরে ধীরে বোঝাচ্ছি, যাদের অসুবিধা হবে তাদেরকে বলবো আবার সময় নিয়ে আবার দেখে তারপর করতে। কোনো অসুবিধা নেই। আমি সেই জন্যই পরীক্ষায় আসলে কি হয়, আমরা যতটা বাড়িতে বসে কোনো একটা জিনিসকে মাথা লাগিয়ে এই পদ্ধতি না হোক ওই পদ্ধতি 10 বার ট্রাই করে, যারা এডুকেটররা পড়ান তারা অনেক নতুন নতুন পদ্ধতি, বা কেউ শর্টকাট, কেউ বলে সেকেন্ড, একদম 2 সেকেন্ডে অঙ্ক, কোনোটাই পরীক্ষার হলে কাজ নাও করতে পারে। তার কারণ পরীক্ষায় একাধিক টপিক থাকে, একাধিক সাবজেক্ট থাকে, যাতায়াতের প্রেসার, ভোরবেলায় উঠে বেরোনো, সিট অ্যারেঞ্জমেন্ট, শরীর খারাপ, বহু কিছু প্রেসারে এত কিছু মাথায় আসে না, যদি না হিউজ 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 প্র্যাকটিস থাকে। তো আমাদেরকে কখনো কখনো বেসিক জিনিস ফলো করতে হয়, কখনো কখনো শর্টকাট যদি চলে আসে ফলো করতে হয়। সব সময় যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো প্র্যাকটিস। এই একটা জিনিসই বাঁচাতে পারে, প্র্যাকটিস। বারবার বারবার রিপিট, বারবার বারবার রিপিট করা, রিভাইজ করা, প্র্যাকটিস রিপিট করা, সেটাকে আবার রিভাইজ করা, এটাই হলো যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি সঠিকভাবে হয় সেসব পাওয়ার ওষুধ। তো আমি কি অঙ্কে চলে যাচ্ছি। 841/2025, 841/2025 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? গুণফল 1 হওয়ার, যদি কোনো একটা ভগ্নাংশ x/y হয়, তাকে আমরা y/x দিয়ে গুণ করলে উত্তর 1 আসবে। এর উল্টোটা দিয়ে, এর বর্গমূল এর থেকে কিছুটা ছোট হবে, কোনটা হবে আমি জানি না। তার যেটা বেরোবে বর্গমূল, আমি জানি না বর্গমূল কি হবে, সেটা আমি এরকম ব্র্যাকেটে রাখলাম। তার সাথে
তার অনন্যক মানে যেটাকে উল্টে দিলে পাবো, মানে এক্স বাই ওয়াই এর অনন্যক হচ্ছে ওয়াই বাই এক্স, যেটাকে উপর নিচে উল্টে দিলে যেটা হয় অনন্যক, 1 পাবো। তো আমাকে এখানে 1 পেতে হবে। তো এর যেটা বর্গমূল হবে, বর্গমূল যেটা হবে নিশ্চয়ই এইটাকে, এইটা হবে না এর বর্গমূল, তাহলে এই উত্তরটাও হবে না, কারণ এটার সাথে এইটাকে গুণ করলে তবে 1 হয়, কিন্তু এর বর্গমূল বলে তাহলে এই উত্তরটা হবে না। প্রথমেই আমরা বলে দিচ্ছি এই উত্তর হবে না। আমি ক্যালকুলেশন না করে করা যায় কিনা সেটা আমি চেষ্টা করছি। এই উত্তর প্রথমেই হলো না, কারণ এটা এক্সাক্ট ওটাই রয়েছে, তাহলে বর্গমূল তো করেইনি, এটা হবে না। 1 নম্বর। 2 নম্বর, আমাকে দরকার কি এইটা জানতে হবে। এর বর্গমূলের নিচে একটা 5 তো থাকবে, এখানে 25 আছে, উত্তরে 5 হবে। তো যেটা আমার পাওনা মানে যেটা আমি এই জায়গায় লিখবো সেটার উল্টে গিয়ে হবে, তাহলে এই নিচে যেটা আছে সেটা উপরে আসবে, অর্থাৎ এটার উত্তরে ডান দিকে একটা 5 আসবে। এর অর্থ এই বিটাও হবে না, কারণ 39 উপরে রয়েছে, তাহলে এটাও হবে না। উত্তর কোনটা হবে? হয় এ হবে অথবা সি হবে। এ আর সি এর মধ্যে কোনটা হবে? এটাও আমরা মুখে মুখে বলতে পারি। কিরকম ভাবে? না, 50 স্কোয়ার কত হয়? 50 স্কোয়ার হয় 2500, তাহলে 2025 2500 থেকে ছোট, তাহলে এর যেটা বর্গমূল সেটা 50 ছোট হবে, 45। অপশন সি উত্তর হয়ে যাবে। তাহলে এটা হবে 45, এটা হবে 29, এটাও হবে 45, এটা হবে 29, তাহলে উত্তর আমার এইটা 45/29। কিভাবে আমি কোন লজিকটা মাথায় কাজে লাগালাম? পরীক্ষাতে তো এত কিছু আমার মানে করার প্রয়োজন হবে না। কি করব? ডি এবং বি প্রথমেই ডি তো বাদ চলেই গেল, কোনো কিছু দেখার দরকার নেই। উত্তরে দেখতে পাচ্ছি যে উপরে 5 হবে, কারণ এখানে আছে 5, তাহলে এখান থেকে আমরা বিটাও বাদ দিয়ে দেবো। সি আর এ, এই দুটোর মধ্যে একটা উত্তর হবে। কোনটাকে আমি উত্তর করলাম? সি কে করলাম। কিভাবে করলাম? না, 2025 যেটা বর্গমূল সেটা এখানে আসবে, সেটাই উপরে হবে। তাহলে 2025 বর্গমূল কত? আমি 50 বর্গ, 50টা আমাদের একটা জানা সংখ্যা, 5 স্কোয়ার হয় 25, একটা শূন্যের জন্য দুটো শূন্য, তাহলে 50 বর্গ কত হবে? 2500। এখানে যেটা 2025 আছে 2500 ছোট, অর্থাৎ এর 2025 বর্গমূল 50 ছোট হবে। এটা আছে 55, এটা আছে 45, তাহলে উত্তর 45 দিয়েই হবে। 45 উত্তর করে দিলাম। এছাড়াও কি ভাবতে পারতাম? 50 কে খেয়াল না করে আমরা এই 841 সংখ্যাটাকেও খেয়াল করতে পারতাম। যাদের একটু প্র্যাকটিস আছে তারা এটাকে ধরে ফেলবে যে 30 স্কোয়ার কত হয়? 30 স্কোয়ার হয় 900, 3 স্কোয়ার নয়, 00। অর্থাৎ এই 39 স্কোয়ার 900 থেকে বড় হবে। আমাকে একটাই রয়েছে 29, একটাই রয়েছে 39, তাহলে এই নিচে যে সংখ্যাটা আসবে সেটা 900, অর্থাৎ 30 ছোট আসতে হবে, কারণ সংখ্যাটা 900 থেকে ছোট 841 রয়েছে। অর্থাৎ এই 39 আর 29 মধ্যে 29টাই হবে। শুধু আমরা এটা দেখেও করতে পারতাম যে উত্তর হবে 45/29। এইভাবে এইখান পর্যন্ত আমরা যতটা করেছি, কোথাও আমরা অ্যাকচুয়াল প্রসেস অঙ্কটা করিনি, আমরা শুধু লজিক ব্যবহার করেছি, কোনো প্রসেস ব্যবহার করিনি এখনো পর্যন্ত, লজিক ব্যবহার করেছি, লজিক্যালি অঙ্কটাকে করেছি। এবার যদি আমরা প্রসেসে করতাম কি হতো? না, 841 বর্গমূল বের করতে হবে। এখন বর্গমূল কিভাবে আমরা বের করতে পারি? এই পদ্ধতিতেও বের করতে পারি, অথবা ফ্যাক্টরাইজ করেও বের করি। এই পদ্ধতিতে বের করার অর্থ 4 হলো, তাহলে 4 4 1, এখানে 4 হবে, 9 দিয়ে 4 4 1, 29 হয়ে যাবে। এটা হচ্ছে ভাগ পদ্ধতিতে বর্গমূল। 2 0 2 5, আমরা জানি কোনো সংখ্যার বর্গ বা বর্গমূল যদি 5 থাকে খুব সোজা হয়। যদি সংখ্যাটা এরকম যদি 35 হয়, তার বর্গ কি হয়? এই 5 এর জন্য হয়ে যায় 25, আর এই জায়গাটায় কত বসবে? না, এখানে কি আছে? 3, 3 এর পরের সংখ্যা 4, আর 3 4 12, এখানে 25, 25 এর জন্য 5, তাহলে এই 20, 20 কোন দুটো সংখ্যার গুণফল? পরপর সংখ্যা কি আছে? 4 আর 5, ছোট সংখ্যাটা কত? 4, তাহলে উত্তর হয়ে গেল 4। তাহলে এর বর্গমূল আমাকে যেটা দেওয়া রয়েছে তার বর্গমূল হচ্ছে 29/45, অর্থাৎ বর্গমূল করে নিলাম। তাহলে অনন্য কি হবে? উল্টে গেলে কি হবে? 45/29। এইভাবেও করতে পারি। যার যে পদ্ধতি পছন্দ সে সেই পদ্ধতিতে উত্তর করতে পারে। কোনো এই ক্যালকুলেশন না করেও আমরা করতে পারি, সেটা আমি দেখালাম প্রথম পদ্ধতিতে। সেটাকে আমরা একটাই 2025 কে কনসিডার করেও করতে পারি, অথবা 841 কে কনসিডার করেও করতে পারি, যার যেটা ইচ্ছা, কোনো সমস্যা নেই। কিন্তু এই এত রকম ভাবে একটা অঙ্ককে অ্যাপ্রোচ করা যায় জাস্ট বাই কনসেপ্ট। কোনো আমাদের সেই জায়গাতে
অন্য কিছু ক্যালকুলেশনের দরকার হচ্ছে না। তার মানে এই নয় যে সব অঙ্ক ক্যালকুলেশন ছাড়াবে, এটা কখনোই নয়, কিছু অঙ্ক ক্যালকুলেশন দিয়েই করতে হবে। তো পরের অঙ্কে যাচ্ছি। কোনো ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? এই অঙ্কের যেটা মেন কনসেপ্ট এবং মেন যেটা ভুল হয় সেটাই, একটা জিনিসই মনে রাখা দরকার, যেটা মনে রাখলে পুরো অঙ্ক হবে, এই ধরনের সব অঙ্ক হবে। যে যে 4টের ঘন্টা, 1, 2, 3, 4, 4টের ঘন্টা ঢং 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 ঢং, এবং 4টে ঘন্টা হলো। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই গ্যাপ কতগুলো, 1টা, 2টো, 3টে। অর্থাৎ 4টের ঘন্টা বাজলে এই 4টে ঘন্টার মাঝে গ্যাপ কটা? 3টে। তাহলে এই 3টে গ্যাপের জন্য সময় লাগে 4 সেকেন্ড। সিমিলারলি এই 8টার ঘন্টা বাজতে গ্যাপ কতগুলো হবে? একটা কম, 7টা। তাহলে আমাকে বের করতে হবে এই 7টা গ্যাপ, অর্থাৎ এক গ্যাপ কি পার্থক্য, যে একটা ঘন্টা বাজা আর একটা ঘন্টা বাজার মাঝে এরকম কতগুলো গ্যাপ আছে। এই গ্যাপের সময়টাই হচ্ছে 4 সেকেন্ড। আমরা যদি মনে মনে ভেবে নিই পুরো ব্যাপারটা, সেটা এইটাই হয় যে একটা ঘন্টা বাজা আর পরের ঘন্টা বাজার মাঝে যে সময়টা, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল সময় লাগে। এরকম 4 বার বাজতে গেলে 4 সেকেন্ড লেগেছে, এর অর্থ একটার জন্য 1 সেকেন্ড নয়। এই গ্যাপটা ইম্পর্টেন্ট। কতগুলো গ্যাপ না, 4টে ঘন্টা বাজলে 3টে গ্যাপ তৈরি হয়। এই 3টে গ্যাপের জন্য 4 সেকেন্ড, তাহলে একটা গ্যাপের জন্য কি হবে? 4/3 সেকেন্ড। আর এক্ষেত্রে কি 8টা বাজলে কি হবে? 7টা গ্যাপ। তাহলে 7টা গ্যাপের জন্য কি হবে? 4-এর 3 ইন্টু 7, অর্থাৎ 7-4-এ 28/3 সেকেন্ড। মানে 9-3-এ 27, 1 পড়ে থাকে, 1-এর 3 সেকেন্ড। উত্তর কোনটা হয়ে গেল? অপশন এ। কখনোই 4টের জন্য 4 সেকেন্ড, তাহলে 8টার জন্য 8 সেকেন্ড। যদি 8 সেকেন্ড এখানে অপশনে নেই, দিলে অনেকের হয়তো ভুল হয়ে যেত যদি কোনো একটা অপশনে 8 সেকেন্ড দিয়ে দিত। তো কি জিনিস এখানে, কোন কনসেপ্ট ব্যবহার হয় না, গ্যাপ। এই কতগুলো গ্যাপ তৈরি হচ্ছে, পার্থক্য তৈরি হচ্ছে। কতগুলো না, কটার ঘন্টা, চার যদি আমাকে বলতো 5টার ঘন্টা গ্যাপ হতো 4টে, 6টার ঘন্টা গ্যাপ হতো 5টা, অর্থাৎ এক কম। যটার ঘন্টা বলবে তার থেকে এক কম গ্যাপ তৈরি হবে। সেইভাবে আমরা এই অঙ্কটাকে অ্যাপ্রোচ করব। পরের অঙ্ক। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে? এইটাও একটা কনসেপ্ট, মেন যে জিনিসটা মনে রাখতে হবে, খুব ভালো করে এটাকে শোনার জন্য বলবো, যে একটা জিনিসকে গলিয়ে, এই যে গলিয়ে অন্য একটা জিনিস তৈরি, এর অর্থ কি? কোন জিনিসটা, এটা সমস্ত গলানোর অঙ্ক, মেল্টিং, মানে একটা জিনিস থেকে আরেকটা জিনিস তৈরি, সবগুলো অঙ্কতেই এটা কাজে লাগবে। কি না, আয়তন বা ভলিউম সেম থাকে, একই থাকে। ভলিউম উইল বি সেম, আয়তন একই থাকবে। অর্থাৎ যে জিনিসটা নিয়ে আগে আমি কাজ করছিলাম তার যা ভলিউম, এবং ফাইনালি যে জিনিসটা আমি বানালাম তার ভলিউম বা আয়তন একই থাকবে। ঠিক আমাকে দেওয়া আছে কি, একটা বড় গোলক, আর আমি হয়তো ছোট ছোট কিছু গোলক তৈরি করেছি, এখানে কতগুলো আমি জানি না, এটা এন সংখ্যক, আমি জানি না, সেটাই আমাকে বের করতে হবে। তাহলে এই 6 সেন্টিমিটার ব্যাসার্ধর গোলকের আয়তন কি হবে? কি ফর্মুলা? 4/3 পাই আর কিউ, এখানে আর এর জায়গায় 6 দেওয়া আছে, সেমি কিউ আসবে। তাহলে এখানে কি বলা আছে? 2 সেন্টিমিটার, অর্থাৎ এক একটার আয়তন কি হবে? 4/3 পাই 2 কিউ। এরকম মোট কতগুলো আছে? এন সংখ্যক, তাহলে এন, অর্থাৎ এই আয়তনের সাথে এই আয়তন সমান হবে। আমি সেটাকেই করে দিচ্ছি, ইকুয়াল টু দিয়ে এটা আমি লিখে দিলাম যে 4/3 পাই আর এর জায়গায় 6 কিউব। আমাকে এই এন এর ভ্যালু বের করতে হবে। এই 4/3 বোথ সাইড থেকে ক্যান্সেল করলাম, পাই কিউ তাই করে দিলাম। তাহলে এন এর ভ্যালু কি হবে? 6/2 তার হোল কিউ, মানে 6 কিউ/2 কিউ, সেটাকে আমি একেবারে লিখে দিলাম 6/2 তার হোল কিউ। এটা 3, তাহলে 3-এর কিউ মানে 27। তাহলে এন এর ভ্যালু কি পেয়ে গেলাম? 27, অপশন এ। তাহলে কোন জিনিসটা আমাদের এখানে মনে রাখার জিনিস, যে কোনো একটা জিনিসকে গলিয়ে অপর একটা জিনিস তৈরি করলে কোন জিনিসটা সেম থাকে না? আয়তন।
যে জিনিসটাকে গলালাম তার আয়তন আর যে জিনিসগুলো তৈরি হলো তাদের মোট আয়তন সমান থাকবে। ভলিউম উইল বি সেম। অর্থাৎ যে জিনিসটাকে গলালাম অরিজিনাল গোলক আর যে জিনিসটা তৈরি হলো অনেকগুলো ছোট ছোট গোলক, তাদের মোট আয়তন আর অরিজিনাল বড় গোলকটার আয়তন সমান হবে। এইটা যদি আমাদের বহু অঙ্ক আসে শঙ্কু নিয়ে, শঙ্কু এবং চোঙ, এইটা থেকে সব থেকে বেশি আসে এবং তার সাথে স্ফেয়ার বা গোলক। তো সব জায়গায় মেন কনসেপ্ট এক, কি না আয়তন সমান থাকবে। এই কনসেপ্টের উপর বেস করে আমরা এরকম বহু অঙ্ক করতে পারি। অন্যান্য অনেক বড় সড়ো এক্সামে এই ধরনের অঙ্ক আসে, একই কনসেপ্ট, শুধু ফর্মুলা ব্যবহার করতে হবে আর কিচ্ছু না। পরে অঙ্কে চলে যাচ্ছি। 0.5% কে দশমিকে পরিণত করলে তার মান হবে। যে জায়গাটা এখানে ট্রিক করে রাখে, কি ট্রিক না, এখানে একটা পার্সেন্টেজ দিয়ে রেখেছে। যে কোনো সংখ্যা ধরো 0.5 আছে, তার পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, অর্থাৎ শতকরা থেকে ভগ্নাংশ, এটা কি হয়, 10%। এটাকে ফ্র্যাকশনে কি বললে, কি হয়, 10/100। অর্থাৎ পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যেতে গেলে কাজ হচ্ছে ডিভাইডেড বাই 100। এটাতেও সেম জিনিস করব। এই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনের অর্থ 0.5/100। একে বলেছে দশমিকে পরিণত করলে কি হবে না 0.5। আচ্ছা, এই পয়েন্টটা যখন আমরা তুলে দেবো তখন কি হবে, আর একটা 10 দিয়ে নিচে মাল্টিপ্লাই হবে, অর্থাৎ 1000 হয়ে যাবে। এর অর্থ এই যে তিনটে শূন্য আছে আর উপরে আছে 5, তাহলে 5কে কি করতে হবে, একের গায়ে তিনটে শূন্য দিয়ে ডিভিশন, অর্থাৎ উত্তরে চলে আসবে 0.005। এর অর্থ মানে দশমিকটা হবে তিনটের আগে, একটা 5, তাহলে দুটো শূন্য চলে এলো। তাহলে দশমিকে পরিণত করলে কি জিনিসটা এলো, 0.005, অর্থাৎ অপশন এ। এই পার্সেন্টেজটাকে ভুল করলে খুব সমস্যা হবে, কারণ কেউ কেউ ভুল করে এই 0.5 একে কি করবে না 5/10 ভুল করে দিতে পারে, ইচ্ছা করে এরকম অনেক সময় অঙ্ক দিয়ে রাখে। দরকার নেই, আমরা খুব সহজে করেছি। প্রথমে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন করেছি 100 দিয়ে ডিভাইড করে, তারপর এই পয়েন্টটাকে তুলেছি 10 দিয়ে করে, সেটাকে ভাগ করলে কি হবে সেই পদ্ধতিতে করেছি। আমরা একদম বেসিক থেকে করেছি যাতে করে আমাদের ভুল যাওয়ার কোনো জায়গা না থাকে। পরের অঙ্ক, 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। 10 বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত হলো, আমি জানি না কত। 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। তাহলে এখনকার বয়স যদি এক্স আর ওয়াই হয়, এক্স টাকার ফাদার, ওয়াই টাকার সন, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই, বুঝতে সুবিধা হবে। 10 বছর আগে এর কি ছিল, 10 years এগো, এর ছিল নিশ্চয়ই x-10 আর এর ছিল y-10, দুজনেরই 10 বছর করে কমে যাবে 10 বছর আগে। তখন বলছে সেই বয়সটা কি ছিল না বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ, অর্থাৎ এই ছিল 3 গুণ। এখন আবার 10 বছর পর, এটা 10 বছর আগে হলো, তাহলে 10 বছর পরে কি হবে, 10 years আফটার বা হেন্স লিখে দিতে পারতাম। এটা হবে x+10 আর এটা হবে y+10, 10 বছর পরেই হবে। 10 বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। দ্বিগুণ হওয়ার অর্থ দিস, হয়ে গেল। অর্থাৎ এই দুটো থেকে আমাদের ছেলের বয়স এবং বাবার বয়স অনুপাত বের করতে হবে। আমরা এটাকে অন্যভাবে করতে পারতাম, আমি এখানে একদম বেসিক মেথডটা দেখালাম। দুটো ইকুয়েশন আসবে, দুটো ইকুয়েশন থেকে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে। এখান থেকে কি পাবো, এক্স, এদিক থেকে 3y নিয়ে এলাম, x-3y ইকুয়ালস টু, এখানে ছিল -30, এখানে +10, অর্থাৎ -20, একটা হয়ে গেল। আর এটা থেকে কি পাবো, x-2y ইকুয়ালস টু 20 - 10, অর্থাৎ 10। আর দুটো ইকুয়েশন পেলাম, x-3y ইকুয়ালস টু -20 আর x-2y ইকুয়ালস টু 10। এবার এদেরকে আমরা সলিউশন করবো। সলিউশন করার জন্য কি করছি, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, অর্থাৎ বিয়োগ করছে। এক্সটা কেটে গেল, এই সাইডটা কি এলো -y, এটা -30, মাইনাস মাইনাস কেটে যাবে, y ইকুয়ালস টু হয়ে গেল 30। ছেলের বর্তমান বয়স যে কোনো একটাতে আমি পুট করে দেবো, এক্স এর ভ্যালু পেয়ে যাবো। কোনটাতে পুট করছি, ধরে নিচ্ছি আমি এখানে পুট করছি, তাহলে x-60 ইকুয়ালস টু 10,
এক্স এখান থেকে ডান দিকে যদি 60 কে নিয়ে চলে যায়, 60 আর 10 70, তাহলে একজনের 30, একজনের 70, তাহলে এক্স ইজ টু ওয়াই কি হবে, 70 ইজ টু 10, 0 0 কেটে গেল, 7 ইজ টু সরি এক্স 3, 7 ইজ টু 3, অপশন এ হয়ে গেল। এইটা হচ্ছে বেসিক মেথড, যে মেথডে আমাদের যদি ডেসক্রিপটিভেও আসে তাহলে আমরা এই মেথডেই করব, খুব ইজি মেথড। আমরা এটাকে অন্যরকম ভাবে করতে পারতাম, কিরকম ভাবে, অপশন ধরে ট্রাই করতে পারতাম। ট্রাই করার আবার এটা অনেক কিছুই করা যায়, যেমন যেমন যখন ওয়াই এর ভ্যালু 30 এলো, ওয়াই এর ভ্যালু 30 আসলে এক্স এর ভ্যালু যাই হোক না কেন, এক্স আর ওয়াই এর রেশিও এই 30 বা 30 এর থেকে কোনো একটা 30 এর ফ্যাক্টর আসবে, তাহলে প্রথমে এটা বাদ হয়ে যাবে। কেন? কারণ 30 এর ফ্যাক্টরে 4 আসবে না, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসবে না, এরকম বাদ হয়ে যাবে। এছাড়াও আমরা কিভাবে করতে পারতাম, যে এটাকে আমরা 70 30 ধরে, 50 20 ধরে, 90 20 ধরে, আর 130 40 ধরে, অর্থাৎ এই বয়সগুলোকে আমরা অ্যাজিউম করে নিতাম উত্তর দেখে, এবার কন্ডিশনটাকে অ্যাপ্লাই করতাম, যেটা ফিট করতো সেটা হচ্ছে, এইভাবে আমরা করে দিতে পারতাম। কিভাবে না, উত্তর ধরে নিয়ে উত্তরগুলোকে আমরা 10 করে বাড়িয়ে নিয়ে দেখতাম যে এটা আসছে কিনা, বা আমরা 7x 3x এইভাবে করতে পারতাম। তো বেসিক মেথড যেটা সব জায়গায়, যে জায়গায় করতে যাবো একটা না একটা আমাদের পরিশ্রম করতে হবে, তো বেসিক মেথড যেটা সেটা হচ্ছে এইটা। আমি যতটা ডিটেলে করলাম সেটা হয়তো পরীক্ষায় অত ডিটেল করার প্রয়োজন হবে না, আমি একদম ডিটেলে করলাম যাতে যারা করবে প্রত্যেকেই বুঝতে পারে কোন মেথড এটা করা হচ্ছে। যারা ডেসক্রিপটিভ দেবে তাদের জন্যও কিন্তু এই একই মেথডে করতে হবে, কোনো অসুবিধা নেই এই মেথডে করলে। আর শর্টকাটে যখন করবো তখন এত আমরা লিখবো না, আমি লেখার সময় যতটা 10 ইয়ার্স এগো, 10 ইয়ার্স আফটার, এক্স গ্রেটার দেন ওয়াই, এসব কিছু লেখার প্রয়োজন নেই। যেটুকু না লিখলে নয়, দ্যাট ইজ দিস, এই লাইনটা লিখবো, এই লাইনটা লিখবো, এইটুকুতে আমরা কাজ ছেড়ে দেবো। হয়তো এর আরো চেষ্টা করলে আরো কিছু সহজ মেথড আসতেও পারে, কিন্তু আমাদের সমস্যা হলো পরীক্ষায় সব সময় প্রচুর মাথা খাটানোর সময় নেই, আমার টাইমটা খুব ইম্পর্টেন্ট। তো যাদের প্র্যাকটিস থাকবে তারা খুব কম সময়ের মধ্যেই এর ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। আমাদের ক্যালকুলেশন স্পিডের উপর ভরসা রাখতে হবে। সবসময় প্রতিটা অঙ্কের জন্য আলাদা আলাদা শর্টকাট নিয়ম মুখস্থ করা সম্ভব নয়। ভিডিওতে দেখানো সম্ভব, রিলসে দেখানো সম্ভব, লোককে ভুল বোঝানোর জন্য দেখানো সম্ভব, কিন্তু পরীক্ষায় যদি আমাকে সমস্ত সাবজেক্ট ভালো করে পড়তে হয়, প্রতিটা অঙ্কের জন্য আলাদা আলাদা শর্টকাট মুখস্থ করার কোনো জায়গা নেই। আমাদের কনসেপ্ট এবং প্র্যাকটিসের উপর ভরসা করতে হবে। চলে যাচ্ছি পরের অঙ্ক। একজন মা এবং তার 6 সন্তানের গড় বয়স 12 বছর, তাহলে এখানে মাদার প্লাস আমি দেখলাম যে 6 চাইল্ড, টোটাল কতজন, 7 জন। 7 জনের গড় বয়স 12, তাহলে মোট বয়স কত, 12 সাথে 84 বছর, এটা মোট বয়স। 7 জনের মোট বয়স 84 বছর। মার বয়স বাদ দিলে 6 জন চাইল্ড, সেই গড় বয়স 5 বছর কমে যায়, অর্থাৎ 6 জনের গড় বয়স কত, 6 × 5 নয়, 5 বছর কমে যায়, অর্থাৎ 12 ছিল, 12 থেকে কমে যেয়ে কত হবে, 7, 5 কমে গেছে, 42। তাহলে মার বয়স কত হবে, 84 - 42 মানে 42 বছর। 7 জনের গড় বয়স 84, 6 জনের হচ্ছে 7, 5 কমিয়ে যায় বলা আছে, 6 7 42, তাহলে মার বয়স হয়ে গেল 42। এটা আমাদের সোজা অঙ্কই ছিল। পরের অঙ্ক, একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল, সেই টিপিক্যাল অঙ্ক, একই টাইপের অঙ্ক, অনেক রকম ফর্মে একই অঙ্ক এসছে, যেটা আমাদের সেই একসময় ফেমাস ক্লাস 5-এ গরু মহিষের অঙ্ক ছিল। এই অঙ্ক হাজার রকম ভাবে আসতে পারে, একই অঙ্ক। কয়েকটা মুরগি, সেখানে আমি হেন লিখলাম, কয়েকটা গরু, সেটা আমি কাউ লিখলাম। যদি তাদের মোট মাথার সংখ্যা 48, পায়ের সংখ্যা 140 হয়, তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল। এই অঙ্ক আমি একাধিকবার করিয়েছি, বলেছি আমার ভিডিও করা আছে, যে 3-4টে নিয়মে করা যায়, অ্যালিগেশন দিয়ে করা যায়, বা এমনি এক্স ধরেও করা যায়, একাধিক নিয়ম আছে। এছাড়াও সমস্ত মুরগি বা সমস্ত গরু এরকম ধরে নিয়েও করা যায়, যার যা পছন্দ করবে। আমি কি ধরছি, যে মোট মাথার সংখ্যা যদি 48 হয়, তাহলে দুটো করে যদি পা হতো তাহলে হতো 48 দুগুণে 96টা পা। পা কটা আছে, 140টা, তাহলে কটা এক্সট্রা, 44টা পা এক্সট্রা। 44টা মুরগির দুটো করে পা, গরুর 4টে করে পা, অর্থাৎ একটা গরুর জন্য দুটো পা এক্সট্রা, তাহলে 44টা পা এক্সট্রা কতটা গরুর জন্য, 44/2 মানে 22টা।
তাহলে 22টা গরুর জন্য 44টা পা এক্সট্রা। তাহলে আমাকে জানতে যে মুরগি কটা, 48টা মাথা, 22টা যদি গরু হয়, বিয়োগ করে দিই 6 2 অর্থাৎ 26টা হয়ে গেল। কি করলাম আমি? আমি ধরে নিয়েছি এখানে যে সবগুলোই দুপায়ে। সবগুলো যদি দুপায়ে হয় তাহলে 48টা মাথার জন্য 96টা পা হওয়ার কথা ছিল, কিন্তু পা দেওয়া রয়েছে 140। তাহলে এক্সট্রা পা কটা? 44টা। এই 44টা পা কাদের জন্য এক্সট্রা? না, প্রতিটা গরুর জন্য দুটো করে এক্সট্রা, একটার জন্য দুটো এক্সট্রা। তাহলে 44টা কতগুলোর জন্য এক্সট্রা? 44/2 মানে 22টা। 22টা গরুর জন্য 44টা পা এক্সট্রা, তাহলে গরুর সংখ্যা 22। 48টা টোটাল, তার থেকে 22 বাদ দিয়ে দিলে 26, 26টা হয়ে গেল মুরগি। এইভাবে করতে পারি আমরা। এভারেজে যেটা আমরা অ্যালিগেশন করি, অ্যালিগেশন দিয়ে করতে পারি। অথবা এখানে যেখানে আমি ধরে নিলাম সবগুলোই মুরগি, সবগুলো গরু ধরে করতে পারতাম। যার যা ইচ্ছা সে সেই পদ্ধতি করবে, একই জিনিস। আমার উদ্দেশ্য অঙ্কটা সঠিক সলিউশন, যার যা পছন্দ করবে। পরের অঙ্ক, একটি অটোরিকশা 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলেছে। অর্থাৎ টোটাল কতটা গেছে? আমি ডিস্টেন্স ধরে নিলাম, এটা হচ্ছে স্পিড ইন্টু টাইম। টাইমটা 2 ঘন্টা 30 মিনিট, তাহলে সেটা হাফ। 30 মিনিট মানে হাফ ঘন্টা। 40 ইন্টু 5 2 কিলোমিটার, 2টা কেটে দিলাম 20, অর্থাৎ 100 কিলোমিটার গেছে। এইটাও এই যে ক্যালকুলেশনটা আমি করলাম, যাদের একটু অঙ্ক করা অভ্যাস আছে, ক্যালকুলেশনটা মুখে মুখে হবে কি না, 40 আর আধ ঘন্টায় 40 আর 20 অর্থাৎ 100। এই ক্যালকুলেশনের কোনো দরকার হবে না। 2 ঘন্টায় 40 ইন্টু আড়াই হচ্ছে 100। ইজিলি মুখে মুখে ক্যালকুলেশনের কোনো দরকারই নেই। যদি সে গন্তব্যস্থলে আরো 1 ঘন্টা পরে পৌঁছায়, তাহলে আরো 1 ঘন্টায় কতটা গেছে? আরো কথাটা বলুন, আরো 1 ঘন্টা নিশ্চয়ই আরো 40 কিলোমিটার গেছে। তাহলে 100 কিলোমিটার আগে চলেই গেছিল, আরো 40 কিলোমিটার গেল। কতটা গেল? 140 কিলোমিটার। তবে অটোরিকশাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে? তাহলে 100 আগে ছিল, পরে 40 হলো, 140, অর্থাৎ অপশন বি। ইজি অঙ্ক, সোজা অঙ্ক ছিল। পরের অঙ্ক, একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জল পরিবহন, অর্থাৎ কতক্ষণে করে? 2 ঘন্টায় পরিপূর্ণ করে। ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটি পূরণ করতে পাম্পটি 2 ঘন্টা, আচ্ছা 2 and 1/3, 2 × 1 = 3 ঘন্টা সময় লাগে। এটাকে আমি ভগ্নাংশে 3 2 6 আগে 7/3 ঘন্টা লিখে রাখলাম। জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময়ে খালি হবে? অর্থাৎ ওই যে ফুটোটা আছে সে খালি করবে। ভালো অঙ্ক, সোজা অঙ্ক, বিশেষ কোনো গুরুত্বপূর্ণ নেই। কিন্তু আমি এর জন্য কোনো ফর্মুলা মুখস্থ করতে বলবো না, এটা ডাইরেক্ট ফর্মুলা আছে, ফর্মুলা দিলে আমার উত্তর চলে আসবে। কিন্তু আমি সেই এটা শুধু ভেবে নিয়েও করা যায়, বা আমরা এটাও বলতে পারি যে অন্যরকম ভাবে আমরা এটা অঙ্কটাকে করতে পারি, শুধু ফর্মুলা ছাড়াও করতে পারি। আমরা ফর্মুলা ছাড়া ব্যবহার করলে সেটাকে আমরা একটু অন্যরকম ভাবে ভাববো অঙ্কটাকে। কিরকম ভাবে? এটাকে ভেবে করা বলা হয়, মানে কোনো ফর্মুলা ব্যবহার না করে। সে 2 ঘন্টায় পুরোটা ভর্তি হয়। শুধু একটা কনসেপ্টের উপর অঙ্কটা করা যাবে। এই 2 ঘন্টায় সে পুরোটা ভর্তি করে। তাহলে এই যে 1/3 ঘন্টা এক্সট্রা, এই যে 1/3টা, এই 1/3টা কি করেছে? সেটা তো সে জল ভর্তিই করেছে। যে পাইপটা ভর্তি হচ্ছে, ইন পাইপটা। তাহলে এই 1/3 ঘন্টায় সে কি করেছে? না পুরো সে 2 ঘন্টায় পুরোটা করে। তাহলে 1/3 ঘন্টায় কতটা করবে? 2 ঘন্টায় যদি পুরোটা করে, 2 ঘন্টায় করে 1 অংশ, 1 ঘন্টায় 1/2, 1/3 ঘন্টায়, অর্থাৎ 1/6 অংশ পূরণ করবে। অর্থাৎ এই 1/3 ঘন্টাতে সে আরো 1/6 অংশ জল পূরণ করেছে, তবে এটা ভর্তি হয়েছে। তাহলে এই সময়েতে যে জিনিসটা খালি করছিল, সে তো পুরো সময়টা খালি করেছে। কতটা সময়? সে এই 7/3 এই ঘন্টা ধরে এই এক্সট্রা জলটাকে খালি করে দিয়েছে। সেই খালিটা করেছে বলেই জলটা সমান সমান আছে। আবারও বলছি, এই জায়গাটা পুরোটা কনসেপ্টের জিনিস, যে যদি ফুটো না থাকতো 2 ঘন্টাতেই ভর্তি হতো, কিন্তু আমার 1/3 ঘন্টা এক্সট্রা লাগছে, অর্থাৎ 1/3 ঘন্টা ধরে যে জলটা পূরণ হয়েছে সেই জলটা নিশ্চয়ই ফুটো দিয়ে বেরিয়ে গেছে। 1/3 ঘন্টায় কতটা জল ভর্তি হয়েছে? আমি পেলাম না, 2 ঘন্টায় যদি 1 অংশ হয়, 1/3 ঘন্টায় 1/6 অংশ ভর্তি হয়েছে। এই 1/6 অংশ জলটা খালি করে দিয়েছে। কে খালি করেছে?
এই ফুটোটা কতক্ষণ ধরে খালি করেছে, না পুরো সময়টা জুড়ে 2.1 ঘন্টা ধরে। দ্যাট ইজ এই 7.3 ঘন্টাতে 1/6 জল খালি হয়েছে। তাহলে 1 ঘন্টায় কি কতটা হবে? কম হবে নাকি বেশি হবে? কম হবে। এইটা ছিল জাস্ট ডিভিশন হয়ে যাবে। অর্থাৎ 1 ঘন্টায় 1/14 জল খালি হয়। তাহলে পুরোটা খালি করতে কি হবে? 1 ঘন্টায় 1/14 করে, এক অংশ কি করবে? উল্টে যাবে, অর্থাৎ 14 ঘন্টা লাগবে। 14 ঘন্টা কোনটা? অপশন ডি। অর্থাৎ পুরো জলটা খালি হতে কতক্ষণ লাগবে? 14 ঘন্টা। এটা আমরা কিভাবে করলাম? এটা কনসেপ্টের উপর বেস করে যে 2 ঘন্টায় কতটা জল ভর্তি হয়? পুরোটা। কিন্তু আমার 2.1/3 ঘন্টা লেগেছে, অর্থাৎ 1/3 ঘন্টা জুড়ে যে জলটা ভর্তি করেছে সেই জলটা পুরোটা এক্সট্রা। কিন্তু আমার পাত্র তো এক্সট্রা নেই, পাত্র খালি হয়ে গেছে, অর্থাৎ যে জলটা ভরেছে সেই জলটা বেরিয়ে গেছে। কে বের করেছে? যে জল ভর্তি হয়েছে সে জল বেরিয়ে গেছে। কে বেরিয়ে গেছে? মানে কে বের করেছে? ফুটোটা। ফুটোটা কতক্ষণে করেছে? ফুটোটা করেছে 2.1/3 ঘন্টা ধরে। এই 2.1/3 ঘন্টা ধরে এই 1/6 জলকে খালি করেছে। তাহলে 1/3 ঘন্টাতে যে জলটা এক্সট্রা, অর্থাৎ এই 1/6 সেই পুরো জলটা খালি হয়েছে 7/3 ঘন্টা জুড়ে। অর্থাৎ 1 ঘন্টায় কতটা খালি হয়? 1/14। তাহলে পুরোটা খালি হবে কতক্ষণে? উল্টে দিতে হবে জাস্ট। 1 ঘন্টায় যদি 1/14 হয় তাহলে এক অংশ খালি হবে, অর্থাৎ পুরোটা খালি হবে 14 ঘন্টায়। সিম্পল জিনিস, বিশেষ কোনো সমস্যা নেই। 14 ঘন্টায় ওটা ভালো অঙ্ক ছিল। এছাড়া অন্যরকম নিয়মেও করা যায়, তাতেও কোনো সমস্যা নেই। তো যার যেরকম ভাবে পছন্দ সে সেরকম ভাবে করবে। এটা একটা ভালো অঙ্ক, খুব একটা ইজি অঙ্ক নয়। তো সবাইকে বলবো এই অঙ্কটাকে একটু ধীরে সুস্থে করতে, না হলে একটু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। 18,700 টাকা একটা জমি বিক্রি করলে 15% ক্ষতি হয়। অর্থাৎ যেটা আমার সিপি ছিল তার 85% ইকুয়ালস টু 18,700, তার 85%। তাহলে সিপিটা কত? 18,700 ইন্টু 100/85 বলতে পারি। অরিজিনাল সিপি, এসপি এটা। সিপির 85% ইকুয়ালস টু এটা। তাহলে সিপি কোনটা? না 18,700 ইন্টু 100/85। কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? আমাকে নিউ এসপি চাই, নতুন একটা এসপি। তাহলে যেটা আমার সিপি ছিল, এবার নতুন কি বলেছে? 15% লাভ, অর্থাৎ 115/100। কাটাকুটি করে দিলাম, 100 কেটে গেল। এখন এইগুলোকে 5 দিয়ে যদি আমরা কেটে দিই, ইজি, কাটাকুটিটা খুব একটা কঠিন নয়। এটাকে 5 দিয়ে কাটলে 17, এটা 5 দিয়ে কাটলে 23, 17 দিয়ে এটা কাটলে 1100 কি হলো? তাহলে 1100 ইন্টু 23, 00, 23 একে 23 3, 2 থেকে 25, অর্থাৎ 25,300। কোন অপশনে আছে? অপশন সি। হয়ে গেল। এটাও ইজি অঙ্ক। আমাদের যে এই যে আমরা যে লেখালেখি এত করছি দেখে মনে হতে পারে অনেক লেখালেখি, এইগুলোর কিন্তু কোনো প্রয়োজন নেই। এইগুলো কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা ডাইরেক্ট একটু অঙ্ক যারা করে একটু প্র্যাকটিস আছে। 18,700 ছিল, 15% ক্ষতি হয়েছে, তাহলে অরিজিনাল সিপি পাবো 100/85। এটার আবার 15% লাভ করতে যাবে, অর্থাৎ 115/100। 00 কাটবে। এবার আমরা উত্তর করব। এইটুকুই আমার দরকার। পরীক্ষায় শুধু লেফট সাইডের এই বক্সটা করব, এর ক্যালকুলেশন করে 25,300 যেটা এলো সেটা আমরা উত্তর করব, আর কিছু না। আশা করি বোঝা যাবে। এর বাইরে আমরা কিছু এক্সট্রা করব না। আমাদের পরীক্ষায় কিন্তু আমাদের বোঝানোর জন্য যে ডান দিকে যা যা করতে হচ্ছে, এক্সট্রা লিখতে হচ্ছে, নিউ এসপি, সিপি, এইসব, এক্সামে কিন্তু এসবের কোনো কিচ্ছু প্রয়োজন নেই। জাস্ট লেফট সাইডে যে বক্সটা করেছি ওটাই করব। কিন্তু এক্সামে ওটা করার জন্য আমাদেরকে বাড়িতে রেগুলার অঙ্ক করতে হবে, বুঝতে হবে। না পারলে আবার ট্রাই করতে হবে, আবার ট্রাই করতে হবে, আবার ট্রাই করতে হবে। এই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এই অঙ্ক শুধুমাত্র যে WBSSC র জন্যই অঙ্ক এরকম নয়, পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় এবং ইভেন সেন্ট্রাল
যে কোনো সময় যে কোনো পরীক্ষাতে এই ধরনের অঙ্ক আসে। অঙ্ক জানা থাকলেই সেই অঙ্ক করব না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। রিভাইজ করতে করতে, বারবার রিভাইজ, সেম জিনিস রিভাইজ করতে করতে তবেই আমার কনসেপ্ট তৈরি হয় যে এটা এইখান থেকে এইটা কাটবে ডাইরেক্ট। এই যে এই লাইনটা, এই বক্সটা ডাইরেক্ট আনতে গেলে আমার কিছু প্র্যাকটিসের দরকার, যে সিপি এসপির কানেকশনটা কিরকম। আমাকে এসপি দেওয়া রয়েছে 15% ক্ষতি হয়ে এসপি 18,700, তাহলে সিপি কি হবে? ইন্টু 100/85। এগেন বলা আছে 15% লাভ করতে হবে, অর্থাৎ 115/100। এইগুলো বেসিক আইডিয়া। অঙ্ক আমরা যত করবো তত আমাদের ক্লিয়ার হবে। তো এটাই ছিল আমাদের লাস্ট বা 10 নম্বর অঙ্ক এই সেটের, 29 নম্বর সেটের। সবাইকে বলবো বারবার এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে, যাতে করে পরীক্ষার খাতায় কনসেপ্ট ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারি আমরা। এবং শুধু অ্যাপ্লাই নয়, টাইমলি অ্যাপ্লাই করা, সময়ে করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ 1 ঘন্টার পরীক্ষা যখন থাকে, বা যে সময়তে যে পরীক্ষা থাকে, 20টা কোশ্চেন, যাদের মানে রীতিমতো প্র্যাকটিস নেই তাদের কিন্তু সময় 30 মিনিট লেগে যাবে। যাদের প্র্যাকটিস আছে তারা হয়তো 20, 22, 25 মিনিটে নামালো। যাদের একটু প্র্যাকটিস কম তাদের কিন্তু 30 মিনিটের কাছাকাছি লেগে যাবে। তো যে যত প্র্যাকটিস করবে তার ততটাই সুবিধা হবে, যে যত প্র্যাকটিস করবে। তো সবাইকে বলবো সেম জিনিস, একই জিনিস বারবার রিপিট করতে, বারবার রিপিট করতে, যার কাছে যেরকম রয়েছে। সেটা শুধুমাত্র আমি ডব্লিউবিএসএসসির জন্য বলছি এরকম নয়, যারা ডব্লিউবিপি, কেপি, এসএসসি হতে পারে, সে সিজিএল হতে পারে, রেলের এনটিপিসি হতে পারে, গ্রুপ ডি হতে পারে, পিএসসি এক্সাম হয়ই না, কিছু বলার নেই। কবে এক্সাম হয়েছে ভুলে গেছি। ডব্লিউবিসিএস এখনো 23 সালের রেজাল্ট হয়নি, 24 সালের পরীক্ষার ডেট দিয়ে এক প্রকার ভাঁওতাবাজি। পিএসসির এক্সাম নিয়ে যত কম বলা যায় ততই ভালো। তো আর ডব্লিউবিএসএসসি তোমাদের হিস্ট্রি জানা আছে, যে ডব্লিউবিএসএসসি কোন পরিস্থিতিতে এই নোটিফিকেশনটা বের করেছে। তো পশ্চিমবঙ্গের পরীক্ষা নিয়ে যত কম বলা যায় ততই ভালো। আবার যারা যারা পড়াশোনা করছে এর মাঝখানে, যারা যারা পাচ্ছে তারা হয়তো হোপফুল। আশা করা যায় কোন এক সময় হয়তো দিন ঠিক হবে, সবকিছু আবার আগের মতন কোন এক সময় মতো রেগুলার বেসিসে এক্সাম হবে, কোন এক সময় হবে, কবে হবে জানা নেই। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে বলবো যে ভিডিওগুলোকে খুব ভালোভাবে দেখতে, ধীরে ধীরে দেখতে, স্পিড বাড়িয়ে বা কমিয়ে দেখতে, যার যেমন প্রয়োজন। থ্যাংক ইউ সবাইকে।